নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি খালেদ মহিউদ্দিন। নতুন রাজনৈতিক বন্দোবস্তের পক্ষে এখনো সোচ্চার জুলাই আন্দোলনের ছাত্রনেতারা। তাদের উদ্যোগে 2 মাসের মধ্যে আসতে যাচ্ছে নতুন দল। এই প্রক্রিয়ায় পুরনো ধারার রাজনীতির সঙ্গে নতুন দল কি নিয়ে আসছে, কী রকম উদ্যোগটা কিভাবে দেখছে অন্য সবাই, এ নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন বিএনপি নেতা ও বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আপনি আমাদের কৃতজ্ঞতা জানবেন। আমাদের সাথে আরও থাকছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের শুভেচ্ছা কৃতজ্ঞতা জানবেন, আপনি আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য। কিন্তু আমি প্রথমেই ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আপনার সঙ্গে যে আপনার সাথে যেতে চাই, আপনার কাছেই যেতে চাই প্রশ্ন নিয়ে। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে দর্শকদের উদ্দেশ্যে আমি একটু বলি যে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আমার অনেক দিনের বন্ধু, বড় ভাই, এবং আমাদের সম্পর্ক আসলে অনেক দিনের, মানে এটা ইটস বিয়ন্ড জার্নালিস্ট অ্যান্ড লয়ার্স। আমি সবসময় ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সাফল্য কামনা করি এবং তিনি যে পথে এগিয়ে যাচ্ছেন সেটি আমরা শুভেচ্ছা জানাই। ব্যক্তিগত নোটে একটু শুরু করলাম, কিন্তু ব্যারিস্টার কাজল, প্রশ্নটা আবার একটু হয়তো আপনার একটু পছন্দ অপছন্দ কী হতে পারে আমি জানি না। প্রশ্নটা এরকম যে ঠাকুরগাঁয়ে গতকাল এক জনসভায় বিএনপি মহাসচিব বলেছেন ভোটের অধিকার আদায়ে 5 আগস্টের মতো রাস্তায় নামতে হতে পারে। মানে 5 আগস্টের পরপর বিএনপির মধ্যে আমরা -2 আতঙ্ক দেখেছি, মাঝে ছিল না, এখন আবার সেই -2 ফর্মুলার ভয় কি বিএনপির মধ্যে কাজ করছে? মানে মির্জা ফখরুল আলমগীরকে যদি আমরা কোট করি, তিনি বলছেন ওই যেমন 5 আগস্ট ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছিলেন, ঠিক সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। আপনারা কার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে যাচ্ছেন বা চাচ্ছেন? এবং দেখুন মানে সেটি কিরকম যে 5 আগস্টের সাথে কেন এই সময়ের তুলনা হলো ব্যারিস্টার কাজল? না, আমার কাছে মনে হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যকে যদি আপনি ইন আইসোলেশন যদি বিবেচনা করেন, তাহলে এর নানা রকম ব্যাখ্যা হতে পারে, নানা রকম অর্থ হতে পারে। আমার মনে হয় যে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পরে বিএনপির পক্ষ থেকে কনসিস্টেন্টলি বলা হয়েছে যে দেশের কিছু গুরুত্বপূর্ণ সংস্কারের ক্ষেত্রে বিএনপি সময় দিতে চাই। বিএনপির পক্ষ থেকে প্রথম থেকেই বলা হয়েছে যে এই সংস্কারের জন্য একটা নির্দিষ্ট সময়সীমা এবং নির্বাচনের জন্য একটি রোড ম্যাপ দিতে হবে। এবং আমি গত কদিন আগে আপনি যদি খেয়াল করে দেখেন যে প্রধান উপদেষ্টা তিনি একটা ধারণা দিয়েছেন যে কোন সময় নির্বাচন হতে পারে, সেটা হচ্ছে 2025 সালের ডিসেম্বর এবং 2026 সালের প্রথমার্ধে। একদিন পরেই প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলেছেন এটা জুন 2026 সাল। আমি একটু বলি, আমি যেটা মানে আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে 2025-এর শেষে অথবা 2026-এর প্রথমার্ধে। এখন প্রথমার্ধের অনুবাদ আমরা সাংবাদিক শফিক ভাই আর আমি দীর্ঘদিন একসাথে সাংবাদিকতা করেছি, প্রথমার্ধ মানে জুন মাস পর্যন্ত, তিনি সর্বোচ্চ জুন মাসটা পর্যন্ত ধরে রেখেছেন আর কি। না, আমি বলছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের এই বক্তব্যটা হচ্ছে, দেখেন বিএনপি কিন্তু বিগত হাসিনা সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন পর্যন্ত আন্দোলন করছে, তার অন্যতম কারণ ছিল মানুষের ভোট এবং ভাতের অধিকার। মূলত গণতন্ত্রহীনতা, খুন, গুম, রাহাজানি, একটা স্বৈর শাসন যে দীর্ঘদিন চলে আসছিল, তার বিরুদ্ধে কিন্তু বিএনপি দীর্ঘদিন আন্দোলন করেছে। ছাত্র জনতার আন্দোলনে জুলাই এবং আগস্টের যে বিপ্লবের ফসল আমরা দেখছি, সেখানেও কিন্তু মানুষের অন্যতম আকাঙ্ক্ষা কিন্তু যে দীর্ঘদিন পর্যন্ত গণতন্ত্র নেই, দীর্ঘদিন পর্যন্ত মানুষের অধিকার নেই, সুশাসন নেই, এবং তার সবচেয়ে বড় কথা গণতন্ত্রহীনতার অন্যতম কারণ হচ্ছে মানুষের ভোটাধিকার নেই। একনায়কতন্ত্র চালু হয়েছিল। সুতরাং এই যে হাসিনা বিরোধী যে আন্দোলন, সমস্ত গণতান্ত্রিক শক্তি, তার অন্যতম উদ্দেশ্য ছিল যে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। বাস্তব কথা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার একটা অস্বাভাবিক পরিস্থিতিতে ক্ষমতা গ্রহণ করেছেন। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব কিছু সংস্কার প্রস্তাবের একটা স্ট্রিমলাইন করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া। বিএনপির মতো একটি রাজনৈতিক দল যারা মনে করে যে যত দ্রুত সম্ভব বাংলাদেশে নির্বাচন হলে জনগণের ম্যান্ডেট তাদের পক্ষে থাকবে, সেই দল তো স্বাভাবিকভাবেই নির্বাচনের কথা বলবে, এটাই স্বাভাবিক। এখানে আরেকটি কথা বলে রাখি, আমি একটু আরেকটি কথার আগে ব্যারিস্টার কাজল আমি একটু জানতে চাইতে পারি, এইটা আমি আসলে যত দ্রুত সম্ভব বলতে যেটা বোঝানো হইতেছে, আপনি একজন মানে বিশিষ্ট আইনজীবী, আপনি কি একটু বলবেন আপনি যদি এইটার দায়িত্বে থাকতেন এই যত দ্রুতটা কত দ্রুত সম্ভব হইতো? হ্যাভিং ইন ইউর মাইন্ড আমাদের পুলিশ বাহিনী এখন কাজ করতেছে না, নানা ধরনের সমস্যার মধ্যে দিয়ে আমরা এখন আসি, আর কত দ্রুত কথা বলি। আমি একটা কথা বলি, বাংলাদেশে আজকে অন্তর্বর্তীকালীন সরকার নামক যে সরকারটি আমাদের সংবিধানের 106 অনুচ্ছেদে
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামতের ভিত্তিতে চলছে, আমি আবারও বলছি, আমি রিপিট, রাইট, এরকম একটি অস্বাভাবিক অবস্থা কিন্তু আমরা 1/11 পরেও কিন্তু দেখেছি। রাইট, প্রায় 2 বছর সেই সরকার ছিল। সাধারণ মানুষ কিন্তু একটা অনির্বাচিত সরকারকে খুব বেশি দিন গ্রহণ করে না, এক। 2 নম্বর হচ্ছে কোন রাজনৈতিক সরকার, গণতান্ত্রিক সরকারের জনগণের প্রতি যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা থেকেও কিন্তু তারা অনেক সময় নিজেদেরকে নিয়ন্ত্রণ করে তাদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে। আমি যদি বর্তমান সরকারের সঙ্গে 2 বছরের স্বেচ্ছাশাসিত সরকার মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের কথা বলে দেখি, মানে তুলনা করে থাকি, তাহলে দেখবেন সে সময় সরকারের নানা ব্যক্তিজনের বিরুদ্ধে নানা রকম অভিযোগ কিন্তু উঠেছিল। সেই অভিযোগটা এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে উঠবে আমি এমন আশঙ্কা আমি করতে চাই না। তবে একথা মনে করি যে যদি কোনো কারণে এরকম একটি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ব্যক্তি কিংবা অংশীজনের বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ ওঠে, তাহলে জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত সুইসাইডাল হবে। আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের যে সার্বজনীনতা, বিশেষ করে 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লব এবং দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামের পরে, কিন্তু কাজল ভাই সরি টু ইন্টারাপ্ট, আমি যেটা জানতে চাইছিলাম সেটা আপনি বলেন, মানে আসলে আপনি কি মনে করেন বা বিএনপির চাওয়াটা কি ছিল? মানে আমি আপনাকে একটু মনে করেন বিএনপি চাওয়া ছিল ওরা 3 মাসের মধ্যে ইলেকশন দিতে পারবে, ইজ ইট প্র্যাকটিক্যাল? না, আমি প্র্যাকটিক্যালি প্রশ্ন, আপনি খেয়াল করে দেখেন, বিএনপি কিন্তু প্রথম থেকে বলে আসছে অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দিতে চাই। সেটা কতদিন যৌক্তিক সময়? আমি বলছি, আমি জাস্ট আপনাকে বলি, যৌক্তিক সময় এক একজনের কাছে এক এক রকম। আপনি খেয়াল করে দেখেন, প্রধান উপদেষ্টা বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করেছেন। তিনি স্পষ্টত বলেছেন ডিসেম্বর 2024-এর মধ্যে এই সংস্কার কমিটিগুলো থেকে প্রস্তাবনা আসবেন, সুপারিশ আসবেন। এই সুপারিশের পরে মার্চ নাগাদ তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন, তাদের মতামত গ্রহণ করবেন। তাহলে এই সরকারের অন্যতম প্রায়োরিটি হচ্ছে যে একটা সংস্কার প্রস্তাব, বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলে সংস্কার প্রস্তাব দেওয়া এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সেগুলো একটা ঐক্যমত সৃষ্টি করা। ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আমি কিছুক্ষণ আগে টেলিভিশন স্ক্রলে দেখছিলাম যে জানুয়ারি 2 তারিখ থেকে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। তাহলে একটা নির্বাচনের পথে নির্বাচন কমিশন হাঁটছে। দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যে গঠন করা হয়েছে। সরকার কর্তৃক প্রণীত, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক প্রণীত সংস্কার কমিশনগুলো তাদের সংস্কার প্রস্তাবগুলো অনেকাংশে এগিয়ে আনছেন। সুপ্রিম কোর্টের মতো জায়গায় বিচার বিভাগের নিয়োগের জন্য বিচার সংস্কার কমিশন পর্যন্ত করা হয়েছে, নিয়োগ কমিশন পর্যন্ত করা হচ্ছে। তাহলে সংস্কারের যে প্রাথমিক পর্যায়, যেগুলো রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে পরবর্তী নির্বাচিত সরকার সেগুলোকে এগিয়ে নিয়ে যাবেন, তার কিন্তু অনেকাংশে কাজ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার করে ফেলেছে। তাহলে আপনার, এখন আমি একটা কথা বলি, ইমপ্লিমেন্টেশন প্রসেস, আমি আপনাকে আবারও বলি, খেয়াল করে দেখুন, এই সরকারের কিন্তু ইমপ্লিমেন্টেশন প্রসেসের কোন লিগাল ইনস্ট্রুমেন্ট এই সরকারের হাতে এখনো পর্যন্ত নেই। আমি সরি টু রিপিট ইট এগেইন, এই সরকার, কারণ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কোন ধারণা যেটা ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে আমাদের কাজল ভাই, আমরা এই প্রসঙ্গে বিস্তারিত আলাপ করতে পারি, আমরা এটা নিয়ে অনেক কথা কইতে পারি, কিন্তু আপনি এইটা আমাকে বলেন যে আপনি যেই পথটা বললেন, এই যে নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে, তারা আসলে ভোটার তালিকা হালনাগাদ করবে, মার্চ নাগাদ রাজনৈতিক দলগুলির সাথে কথা বলবে। আমার ধারণা জুন বা জুলাই, মানে দ্বিতীয় যে মানে কোরবানি ঈদের পরেই একটা সময় দেখে নির্বাচন কমিশন একটা ডেট ঘোষণা করে দিবে এবং 2025-এর শেষে ইলেকশন হবে। মোটামুটি ভাবে এইটাই বলছেন তিনি, হাতে সময় রাখার জন্য বলছেন, বড় জোর এটা 26-এর প্রথমার্ধ পর্যন্ত। আমি আপনাকে মানে এইটার মধ্যে আপনাদের মানে আপনারা আর কত যৌক্তিক? জি, আমি একটা ছোট্ট কথা বলি। প্রথম কথা হচ্ছে, দেখুন, একটি রাজনৈতিক সরকার, একথা মানতে হবে যে রাজনৈতিক সরকার ছাড়া কিন্তু দেশ পরিচালনা সম্ভব না। রাজনীতিবিদরাই দেশ পরিচালনা করবেন, তারাই দেশের মানুষের কল্যাণ করবেন। ইন দ্য লং রান একটা অনির্বাচিত সরকার ব্যবস্থা সাময়িকভাবে মানুষের স্বস্তির কারণ হলেও দীর্ঘমেয়াদে কিন্তু এটা খারাপ ফল বয়ে আনতে পারে। এটা বিভিন্ন দেশের উদাহরণ। আমাদের দেশের মধ্যে 1/11 পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে আমাদের উদাহরণ কিন্তু আমাদের চোখের সামনে রয়েছে। আমরা কাজল ভাই, আপনি যদি আমাদেরকে একটু সময় দেন, তাহলে আমরা বলবো যে রাজনীতিকরাই দেশ পরিচালনা করবেন, রাজনীতিবিদরাই দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আমরা গত 54 বছরে 53 বছরে এই বক্তব্যের পক্ষে আমরা কত প্রমাণ আমরা আসলে দেখি? রাজনীতিবিদরা আসলে বাংলাদেশকে আছে, আপনি খেয়াল করে দেখুন, কেন আপনি খালেদ, আপনি মনে আছে যে আমাদের তরুণ বন্ধু আমার সঙ্গে সহ-আলোচক, তিনি যেমন রাজনৈতিক দল গঠন করার জন্য একটা প্রক্রিয়ার মধ্যে আছেন। এই বাংলাদেশের স্বাধীনতা অব্যবহিত পরে যে গণতন্ত্রের জন্য পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম করে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আপনার কি মনে নাই 1975 সালের জানুয়ারি মাসে সংবিধানের 4র্থ সংশোধনের মাধ্যমে শুধুমাত্র একটি মাত্র রাজনৈতিক দল করা হয়েছে? আপনার কি মনে নেই সেই সংশোধনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে
4টি সংবাদপত্র তো ছাড়া আপনি সমস্ত সংবাদপত্র বন্ধ করা আপনি 75 পরবর্তী সরকারকে আপনি রাজনৈতিক সরকার বলবেন না? এটা তো রাজনীতিবিদরাই করছেন। তাই আমি আপনাকে বলছি, আমি বলছি এটি যেমনটি দেখেছি তেমনি কি আমরা দেখি নাই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সমস্ত রাজনৈতিক দলকে উন্মুক্ত করে দিয়েছেন? না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপনি আমাকে বলেন তো, বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা আসলেন কেমনে? উনি তো পলিটিশিয়ান না, সরকারি কর্মচারী। আমি যদি বলে থাকি, আজকের জাতির ঐতিহাসিক প্রয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 7ই নভেম্বর বাংলাদেশের সিপাহী জনতা। আচ্ছা, আমি যদি আপনাকে বিনয়ের সঙ্গে কাউন্টার প্রশ্ন করি যে ডক্টর ফখরুদ্দিন আহমেদ সাহেবের নেতৃত্বাধীন আগস্ট 2024 সালে এই সরকার কিভাবে আসলো বলেন তো? খুব খারাপ। একইভাবে না, খারাপ না, একইভাবে। তার মানে জনতা, সিপাহী জনতা সেই সময়কার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রের প্রয়োজনে তার মধ্যে একটা স্টেটমেন্টের দরকার ছিল। আজকে এই রাষ্ট্রের প্রয়োজনে এই স্টেটমেন্ট ডক্টর ইউনূস আসছেন, আপনাদের খারাপ লাগছে? আমি সেটাই বলছি। তার মানে কি, রাষ্ট্রের প্রয়োজনে শহীদ প্রেসিডেন্ট যেমন আজকে যখনকার 2024 সালে বসে আমরা যদি মনে করি যে 5ই আগস্ট বিপ্লব পরবর্তী এদেশের ঐক্য, অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনা, সুশাসন সুনিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা ডক্টর ইউনূসের নেতৃত্বে হওয়া দরকার। 75 পরবর্তী বাংলাদেশের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৎকালীন সময়ের মানুষের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি ছিল, যিনি বাংলাদেশকে লিড করতে পারবেন। এবং কিন্তু জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসার আগে বা লিড করার আগে তো উনি কারো ম্যান্ডেট নেন নাই যে উনি পারবেন কি পারবেন না। জনগণ তো তার এই দায়িত্ব দেয় নাই, উনি নিজের দায়িত্ব নিজে নিছেন, তাই না? আমরা এটা নিয়ে কথা বলতে আসি। আবার আমরা এটা কথা বলতে আসি। খালেদ মহিউদ্দিন, আমি আপনাকে কারেকশন করে দিচ্ছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইতিহাস দেখেন, সমস্ত ইতিহাস থেকে তিনি আমি ইতিহাস দেখছি, উনি সহকারী সেনাপ্রধান ছিলেন, সেটা থেকে তিনি ডেপুটি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হয়েছেন। তারপরে উনি জাতির ঐতিহাসিক প্রয়োজনে যেমন করে আমি একদম হুবহু ডক্টর ইউনূসের তাই দেখি। আমি বললাম উনি ক্যান্টনমেন্ট থেকে আসছেন আর উনি গ্রামীণ ফোন থেকে আসছেন, গ্রামীণ ব্যাংক থেকে। আমি সেটাই বলছি যে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকার ঐতিহাসিক প্রয়োজনে 2024 সালে এই জনগণের কল্যাণার্থে আসছেন এবং জনগণের কল্যাণার্থে তারা কাজ করবেন এবং জনগণের সেই সমর্থনটা তারা পেয়ে আসছেন। যেমনটি সমর্থন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সিপাহী জনতা আপামর জনগণের কাছ থেকে পেয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু জনাব নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে যাই, আমি আসবো আবার আপনার কাছে আমাদের অনেক প্রশ্ন রয়েছে। সরি, প্রথম প্রশ্নটা একটু বিলম্বিত হয়ে গেল। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, 2 মাসের মধ্যে আপনাদের রাজনৈতিক দল হতে যাচ্ছে, পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রেসার গ্রুপ হিসেবে সক্রিয় রাখার কথা বলেছেন আমরা। আর এই দুটি সংগঠন যারা থাকবেন তারা আবার সরাসরি আপনাদের রাজনৈতিক দলে যুক্ত থাকবেন না। সেই ক্ষেত্রে কি তারা জাতীয় নাগরিক কমিটি ছেড়ে যাওয়া দলটিতে যোগ দিবেন? এই 3টি সংগঠন ছাড়াও আপনাদের প্রতিনিধিত্ব আছেন, আপনাদের হবু দলটিকে কি আমরা সরকারি দল ছাড়া আর অন্য কোনো কিছু বলতে পারবো? মানে কেন আমরা এরকম বলতেছি জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে নাগরিক কমিটি বা উপদেষ্টাদের সম্পর্কে নানা ধরনের, যেমন আমি জনাব মতিউর রহমান চৌধুরীকে উদ্ধৃত করতে চাই। জনাব মতিউর রহমান চৌধুরী ওই দিন বলেছেন, মানবজমিনের সম্পাদক, যে এই সরকারে যারা আছেন তারা কি সবাই ফেরেস্তা, কারো বিরুদ্ধে কোনো কিছু লেখা যাচ্ছে না কেন? আপনারা সব ক্ষেত্রে প্রভাব বিস্তার করতেছেন, সব জায়গার মধ্যে আপনারা ট্যাগিং করতেছেন, আপনারা একটা নির্বাচিত সরকারকে ক্ষমতায় আসতে দিচ্ছেন না, আপনারা নিজেদের ক্ষমতা নিজেরা প্রলম্বিত করতেছেন, আওয়ামী লীগের দোষ আপনারা বিএনপির উপরে চাপাচ্ছেন। আপনি যদি একটু মন্তব্য করতেন জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি। অনেকগুলা ধন্যবাদ দেশ প্রবাসে যারা ঠিকানা দর্শক বিন্দু দ্বারা দেখছেন এবং সহ আলোচক যিনি রয়েছেন প্রথিতযশা আইনজীবী এবং খালেদ ভাই সবারই একজন প্রিয় মানুষ। সো অনেকগুলা প্রশ্ন এসেছে এবং প্রশ্নগুলো আমি একে একে উত্তর দিচ্ছি। প্রথমত হলো 5 আগস্টের আগে যে আন্দোলনটা হয়েছিল এটা কোনো অর্গানাইজড হয়তো আন্দোলনটা ছিল না, এটা একটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। এই অংশগ্রহণের মধ্যে যেটা আমরা চীন বা কম্বোডিয়া, ভিয়েতনাম বিভিন্ন দেশের যদি উদাহরণটা নিই, সেখানে কিন্তু একটি অর্গানাইজেশনের মধ্যে বিপ্লবটা হয়েছিল। ইভেন 90-এ যেটা হয়েছে বিভিন্ন অর্গানাইজেশন সেটা লিডিং পজিশনে ছিল। কিন্তু এই আন্দোলনটা আমরা যেটা করতে সক্ষম হয়েছে এটা অনেকটা লুজ কানেকশনের মধ্যে দিয়ে হয়েছে, যে যার জায়গা থেকে যতটুকু সামর্থ্য ছিল অতটুকু দিয়ে হলো আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। এবং আমরা আন্দোলনে প্রাথমিকভাবে ওই ধরনের কোনো অর্গানাইজ যারা ফোর্স বাংলাদেশের রাজনৈতিক শক্তি রয়েছে তাদেরকে ওইভাবে পাইনি। ফলত আমাদের জায়গা থেকে, যারা কানেক্টিভিটির জায়গা থেকে, যারা একদম সাধারণ প্রান্তিক লেভেলের মানুষ ছিল তারা অনেক বেশি অংশগ্রহণ ছিল। এবং এই আন্দোলনটা যদি আগে থেকে অর্গানাইজ থাকতো তাহলে হয়তোবা এই পর্যন্ত আমরা একটি নতুন পথযাত্রায় পরিক্রমায় অবতীর্ণ হতে পারতাম। কিন্তু সেই যাত্রায় আমরা যখন আন্দোলন এবং শেখ হাসিনা যখন পালিয়ে গেল সেখানে দেখেছিলাম
যে মব জাস্টিস হচ্ছে, বিভিন্ন জায়গায় অনেক ক্রিয়া কার্যকলাপ হচ্ছে, তখন আমরা চিন্তা করলাম যে আমরা বিভিন্ন জায়গায়, যাত্রাবাড়িতে যিনি আছেন, মিরপুরে যিনি আছেন, উত্তরাতে যিনি আছেন, পুরো বাংলাদেশের রংপুর, সিলেট, এই যে বিভিন্ন ডটস গুলা বিভিন্ন জায়গায় রয়েছেন, তাদেরকে আমরা একসাথ করার একটা উদ্যোগ নেই। একসাথ করার মধ্যে উদ্যোগ নিয়ে যদি আমরা একটা অর্গানাইজড ওয়েতে করতে পারি, তাহলে হয়তো বা রাষ্ট্রের যে একটা জায়গায় আমরা মুক্তি দিয়েছিলাম, সেই মুক্তিটা আরো ভবিষ্যতে এগিয়ে নিতে পারবো। তো সেখানে স্টুডেন্টদের একটা কানেক্টিভিটি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে, কিন্তু নাগরিকদের ওইভাবে হলো একটা অর্গানাইজড ফোর্স ছিল না যারা আন্দোলনে এসেছিল। নাগরিকদেরকে আমরা কানেক্টেড তৈরি করার জন্যই কিন্তু জাতীয় নাগরিক কমিটি 8 সেপ্টেম্বরে গঠন করি, এবং সেখানে আমরা অনেকাংশে কানেক্টেড করতে সক্ষম হয়েছি। ভবিষ্যতে আরো এটা চলমান থাকবে। আপনি যখন এই কথা বলছিলেন জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, এই জায়গার মধ্যে থেকে একটু কথা বলে যাই আর কি, মাফ করবেন আমাকে, যে একটু কথা বলে যাই। আপনি যে নাগরিক কমিটিতে আপনি কানেক্টেড করবেন, কয়েকদিন আগে আপনি বললেন যে এটা আসলে বিএনপির লোকজন একদমই আপনি পছন্দ করে নাই, সেটা হচ্ছে যে অপসারিত কাউন্সিলরদের, মানে সিটি কর্পোরেশন ও পৌরসভা বিষয়ে আপনার একটি বক্তব্য নিয়ে আপনি জানেন যে কাউন্সিলরদের মধ্যে যারা বেশিরভাগই আওয়ামী লীগের ছিলেন অথবা আওয়ামী লীগের আমলে নির্বাচিত ছিলেন, তাদেরকে আপনি এক করতে চাইলেন। এইটা মূলত আমরা যারা দেখছি আপনাদের, তারা দেখছিলাম যে এটা একটা ভোটের রাজনীতি, আপনারা একটা পপুলিস্ট জায়গা থেকে এই জিনিসটা করতে চাইছেন কিনা, জিনিসটা যতটা মানে ঘটনা তার চেয়ে অনেক বেশি হলো আপনাদের, আমি জানি না মানে কিসের জন্য, সেটাও যদি আপনি একটু বলেন কেন আপনারা এটা করছেন। প্রথমত বিএনপি যে পছন্দ করছে না, এটা শুধু বিএনপি না, অন্যান্য রাজনৈতিক দলে একই ধারাবাহিকতা আছে। কারণ আমরা বরাবরই বলে থাকি একটা জেনারেশনের রূপান্তর হয়েছে, অর্থাৎ পুরাতন যে ওল্ড সিস্টেম, এটা আমরা সেই 3 তারিখে এক দফা দাবি যেটা নাহিদ ইসলাম উত্থাপন করেছিলেন, পুরাতন যে বন্দোবস্ত রয়েছে, ফেসিস্ট বন্দোবস্ত, সেটার আমরা বিরোধিতা করছি এবং আমরা নিউ একটি রাজনৈতিক বন্দোবস্ত চাচ্ছি। তো পুরাতন বন্দোবস্তের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইনস্টিটিউশনগুলো ধসে পড়েছিল। গত 53 বছরে অনেকগুলো রাজনৈতিক দল এসেছিল, তারা এগুলোর কোনো সুষ্ঠু প্রক্রিয়ার মধ্যে গঠন করতে পারেননি। ন্যাশন যে জায়গা ছিল সেটাতে একটা ডিসক্রিমিনেটের জায়গায় ঠেলে দিয়েছিলেন, এবং একটি বিভাজনের রাজনীতিতে বাংলাদেশে গত 53 বছর ছিল। তো সেই জায়গা থেকে আমরা যখন উঠে দাঁড়িয়েছি নতুনভাবে, এই জেনারেশন, তরুণ জেনারেশন, যে আমরা আর বিভাজনের রাজনীতি চাই না, আমরা বৈষম্যের কোনো একটি সমাজ চাই না, তখনই যখন রাজনৈতিক দলগুলো দেখতে পাচ্ছে যে তাদের মধ্যে এই ক্রিয়া কার্যকলাপগুলো বিদ্যমান এবং তরুণ প্রজন্ম তাদের সেই ক্রিয়াগুলো বিরোধিতা করছে, তখনই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে। আমরা সেই জায়গাতে বলি যে আমাদের যারা তরুণ প্রজন্ম, বিভিন্ন রাজনৈতিক দলও তারা যারা আছে, আমাদের মধ্যে একটা ঐক্য রয়েছে। আমরা যখন একটা পুলিশের সামনে দাঁড়িয়েছি, আমার পাশের জন যখন শহীদ হয়েছে বা আহত হয়েছে, আমরা লাশটা রেখে কিন্তু আবার একসাথে গিয়ে আবার পুলিশের সামনে বা শেখ হাসিনা ফেসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। তো ঐক্যটা আমাদের মধ্যে রয়েছে, এটা হলো আমাদের কাছে একটা প্র্যাকটিক্যাল ঐক্য। ইটস নট অ্যাবাউট দ্য পলিটিক্যাল পার্টি অ্যালায়েন্স বা কোনো কিছু হবে। এবং সেই তরুণ প্রজন্মের বিরুদ্ধে যখন নট অনলি বিএনপি অথবা অন্যান্য রাজনৈতিক দল দাঁড়াচ্ছে, সেটাতে স্পষ্টত একটি বিভাজন দেখা যাচ্ছে। কারণ আমরা মনে করি যে নতুন যে ব্যবস্থা সেটা আমরা মেনে নিব না, আমরা একটি পুরাতন ব্যবস্থাকে আমরা মেনে নেব, আর আমরা একটা নতুন ব্যবস্থা চাই যেটার মধ্য দিয়ে আমাদের মর্যাদার অবস্থাটা ফিরে আসবে, দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ একটি নতুন জায়গায় অবস্থান করবে। দ্বিতীয় যে কোশ্চেনটি আপনি করেছিলেন, প্রথমত আমি বলি যে সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে যারা হাসিনা আমলে কাউন্সিলর হয়েছিলেন তাদেরকে একসাথে সবাইকে হলো পদচ্যুতি বা পদত্যাগ করিয়েছে। কিন্তু সেখানে কিছু মানুষ ছিল যারা হলো স্বতন্ত্র ছিল, এবং অনেকে বিএনপির ছিল, অনেকে জামায়াতের ছিল, যারা হাসিনার অথবা অপরাধ বা টেন্ডারবাজি, চাঁদাবাজির সাথে জড়িত। মানে এই ব্যাপারটা এখন আপনারা সার্টিফিকেট দিচ্ছেন যে এরা ভালো, না আমরা সার্টিফিকেট দিচ্ছি না, লেট মি ফিনিশ, আমি সার্টিফিকেট দিচ্ছি না। সো সেখানে আমরা মনে করছি যে যাদেরকে পদচ্যুতি করা হয়েছে, অনেক মানুষ যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল, আওয়ামী লীগ না, তাদের সে প্রায়শ্চিত্ত হয়েছে, তারা কিন্তু এখন চেয়ারে নেই। তাহলে যিনি স্বতন্ত্র ছিল, ব্যক্তি ইমেজ আছে, জনগণের সাথে সম্পৃক্ত আছে, কিন্তু উনি আর আমার মধ্যে এখন কোনো পার্থক্য নাই। উনি কিন্তু একজন আছে পার্থক্য, মানে পার্থক্য যদি না থাকে, আমি আপনাকে বলি, পার্থক্য যদি না থাকে, দেখেন আপনারা যে আন্দোলন করছেন, আন্দোলনে সফল হয়েছেন আপনারা, তার জন্য আমরা সবাই এই আন্দোলনের মধ্যে যে যেখান থেকে পারছি আমরা একটা অংশগ্রহণও করছি, ইয়াও করছি, আপনাদেরকে সাবাসীও দিছি। কিন্তু ঘটনা হইতেছে বারবার গত 15 বছর ধরে বিএনপি সহ অন্য বিরোধী রাজনৈতিক দলগুলি শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে না যাওয়ার জন্য, বিশেষ করে 6 সিটি কর্পোরেশন নির্বাচনের পরে আর কোনো নির্বাচনে যাওয়ার জন্য আহ্বান জানাইতেছিল। তারা বিভিন্ন পাকে চক্রে বিভিন্ন নির্বাচনে গেলেও সেটা বারবার বলছে, কিন্তু আমরা কিন্তু দেখছি এই সিটি কর্পোরেশন নির্বাচনে যারা গেছে, আওয়ামী লীগের হোক, আওয়ামী লীগের বিরোধী দলের হোক, তারা আসলে শেখ হাসিনার হাতেই শক্তিশালী করছে এটাতে গিয়ে। আপনারা যে তাদের সাথে গাঁটছড়া বাঁধতে চাইতেছেন, এটা তো একটা কায়েমি স্বার্থবাদিতা ছাড়া আমি আর কিছু দেখি না, এবং ডাবল স্ট্যান্ডার্ড। প্রথমত আমরা বলে থাকি যে আপনার যে কোশ্চেনটা করেছেন এটা আমাকে ফুলি অপোজ করে থাকি, বিকজ দ্যাট
প্রথমত যারা ইলেকশনে গিয়েছিল ডিরেক্টলি, যারা আওয়ামী লীগ রয়েছে, অনেক মানুষ যারা বিএনপিতে রয়েছে, এবং ডাক্তার মেয়র শাহাদাত উনি কোন ভিত্তিতে এখন মেয়র হিসাবে রয়েছেন, এবং এই যে কাজল ভাইও শেখ হাসিনার আমলে কিন্তু ইলেকশন করেছেন, রুমিন ফারহানা এখন আপু বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন বা বিভিন্ন ফোরামে কথা বলতেছেন, তো এরকম কিন্তু অনেকে রয়েছে। আমরা গত 3টি ইলেকশনকে কিন্তু খারিজ করি, যখন আমরা বলেছিলাম গত 3টি ইলেকশন অবৈধ, যেগুলোকে আমরা মানি না, সেখানে কিন্তু বিএনপি বিরোধিতা করেছিল। আমরা চুপ্পুর বিষয় বলেছিলাম, সেখানে বিএনপি বিরোধিতা করেছিল। আমরা একটা নতুন কনস্টিটিউশন বা অভিযাত্রা চেয়েছিলাম, সেটাও বিএনপি বিরোধিতা করেছে। আমরা কিন্তু সবগুলো বিষয় খারিজ করতে চেয়েছিলাম, কিন্তু সেখানে হলো যে বড় বড় রাজনৈতিক দল তারা লিয়াজু কমিটির মাধ্যমে বিভিন্ন ছোট ছোট দলকে আসনের লোভ দেখিয়ে নিয়ে পার্টি অফিসে প্রেস কনফারেন্সে, এটা ইদানিংও ঘটছে, পার্টি অফিসে প্রেস কনফারেন্স করে তারা ঘোষণা দিচ্ছে যে চুপ্পুর তারা পদত্যাগ চায় না, তারা নতুন কনস্টিটিউশন চায় না বা সংবিধানে কোনো পরিবর্তন দেখতে চায় না। তারা গত 3টি ইলেকশন, আমি শেষ করি, গত 3টি ইলেকশনের বিষয়ে তাদের হলো জনগণের যে চাওয়া সেটার বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল। ঠিক একই সময়ে এসে আমরা হলো গোপনে গোপনে যখন তারা 19 জন মেয়রের জন্য চিঠি দিচ্ছে, ডাক্তার শাহাদাতের সেখানে অলরেডি এস্টাবলিশ হয়েছে মেয়র হিসেবে, এবং বিভিন্ন জায়গায় আদালতের মাধ্যমে হলো অনেক ফেসিস্ট খুনি রিজিমের অংশ হলো মেয়র, পৌরসভার গুলা মেয়র বা বিভিন্ন জায়গায় ঢুকে পড়ছে। সেই জায়গায় আমরা বলেছি যে যারা 3টি ইলেকশনে করেছে সেখানের মধ্যে যারা হাসিনা ফেসিস্ট রিজিম ডিরেক্ট খুনের সাথে ইনভলভমেন্ট ছিল তাদেরকে তো বিচারের আওতায় আনতে হবে, কিন্তু যারা স্বতন্ত্র ছিল সেখানে ইলেক্টেড হয়েছে তাদেরকে চেয়ার থেকে আমার মনে হয় ফ্যান্টাস্টিক, আমার মনে হয় এই পয়েন্টটা আপনি ফ্যান্টাস্টিক রেজ করছেন এবং আমি আপনার সাথে একদম একমত। খালিদ ভাই একদম একমত। একটু শেষ করে, একটু 10 সেকেন্ড একটু শেষ করে, সেটাতে আমরা তাদের জায়গাতে তাদের প্রায়শ্চিত্ত হয়েছে মনে করি, কিন্তু বিএনপিও তাদেরকে হলো রিইনস্টেটেড করতে চাচ্ছে এবং অলরেডি তারা বহিষ্কারাদেশ প্রত্যাদেশ সরিয়ে নেওয়ার জন্য বিভিন্ন ক্রিয়া কার্যকলাপ শুরু করেছে। ফলত আমরা যখন দেখছি একটি রাজনৈতিক বড় দল থেকে যারা হলো আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস, জাতীয়তাবাদী স্লোগান দিয়ে বাংলাদেশের মানুষের উপরে আস্থা অর্জন, আমার মনে হয় যে আপনার বক্তব্য পরিষ্কার, পাটোয়ারি আপনার বক্তব্য পরিষ্কার। আমি এটা জনাব রুহুল কুদ্দুস কাজলকে প্রশ্ন করতে চাই যে আপনারা বিভিন্ন মেয়রের ব্যাপারে চিঠি দিচ্ছেন গোপনে, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি এটি যেমন বলছেন, আমাদের কাছে এটি খবর আছে, এবং অলরেডি ডক্টর শাহাদাত আমাদেরও খুব প্রিয় ভাজন মানুষ, তিনি তাকে আসলে মেয়র পদে তিনি এখন আসীন আছেন। মানে যেটি আপনারা করবেন সেটি হচ্ছে ভালো, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারিরা যেটি করার উদ্যোগ নেবেন সেটি হয়ে যাবে খারাপ। এইটা কি সাংঘাতিক ডাবল স্ট্যান্ডার্ড না কাজল ভাই? মানে আপনারা আমার কাছে প্রথম কথা হচ্ছে আমার সমালোচক নাসিরের বেশ কয়েকটা বিষয় কিন্তু কমন, যেগুলো আমরা প্রত্যেকে প্রত্যাশা করি বাংলাদেশ কিভাবে চলবে আগামী দিনে। জি, আবার কিছু কিছু অভিযোগের ক্ষেত্রে এটাও যেমন সত্য, উনি যখন বিএনপির দিকে অঙ্গুলি নির্দেশন করে যখন বলবেন বিএনপি এই কাজ করবে, আবার যদি তিনি মনে করেন যে যারা আওয়ামী লীগের না সরাসরি খুনের সঙ্গে তাদেরকে নিয়ে আমার নতুন দল গঠন প্রক্রিয়ার সঙ্গে তাদেরকে সম্পৃক্ত করবেন, এটা আমার মনে হয় এক ধরনের দ্বিচারিতা। আমি প্রত্যাশা করব আগামী দিনে নেতা হিসেবে নাসির সাহেব এ থেকে আমি দূরে থাকবেন, কারণ নতুন প্রজন্মের নেতৃত্ব দেওয়ার জন্য তাদের অনেকগুলো কাজল ভাই প্লিজ একটা আমি বলতে ভুলে গেছিলাম। কাজল ভাই, বিএনপি যখন হরে দরে সবসময় বলে যে শেখ হাসিনার সময় যারাই নির্বাচন করতেছে তারাই খারাপ, আপনারা তো শেখ হাসিনার পার্লামেন্টে গিয়ে বসছেন, এমনকি সংরক্ষিত ওইটাও নিছেন। আমরা যখন বিরোধিতা করতেছিলাম এটা কি ইলেকশন হইলো, আপনারা তখন 6 জনকে পার্লামেন্টে বসছেন না। দেখুন, এটা হচ্ছে তো একটা রাজনৈতিক দল, একটা কথা খেয়াল করতে হবে খালেদ সাহেব, যে দেখুন একটা রাজনৈতিক দলের যে কৌশল, রাজনৈতিক কৌশল, সেই কৌশলটা কিন্তু আপনি একটা কথায় মোটা দাগে কিন্তু তার বিশ্লেষণ করলে হবে না। কারণ পার্লামেন্টে যে সময় বিএনপি সেই পার্লামেন্টে গেছে সেটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। এই সরকারের যে কোনো রকম জনপ্রিয়তা নেই এবং পার্লামেন্টে সরকারের বিরোধিতা করার জন্য বিএনপি সেই সময় যৌক্তিক মনে করেছে। বিএনপি যে সময় মনে করেছে, বিএনপি তো একসময় স্থানীয় সরকার নির্বাচনও করেছে, সিটি কর্পোরেশন নির্বাচনও করেছে, কিন্তু পরবর্তীতে যখন এই সরকার বিগত হাসিনা সরকারের নির্বাচন এবং তাদের যখন বিন্দুমাত্র তাদের উপর আস্থা রাখতে পারেনি, তখন সমস্ত ধরনের নির্বাচন থেকে নিজেদেরকে গুটিয়ে নিয়েছে। আপনার কি মনে নেই 2018 সালে শেখ হাসিনার কথার উপর ভিত্তি করে ডক্টর কামালের নেতৃত্বে সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি? করেছে। সেগুলো হচ্ছে সরকার, এবং ইলেকশন খারাপ হয়েছে, আমরা বলেছি ইলেকশন খারাপ হয়েছে, তারপর বিএনপি কে পার্লামেন্টে বসে পড়ছে। আমি আপনাকে বলছি, এগুলো হচ্ছে একটা দলের অভ্যন্তরীণ রাজনৈতিক কৌশল। এই কৌশলের আমাদের জনগণের তো জানার অধিকার আছে কাজল ভাই, এই কৌশলটা আসলে কিসের লক্ষণ, তাই না? মানে কি বুঝায়? আমি সরি টু সে খালেদ সাহেব, সবসময় আমরা জনগণকে সবসময় নিজেদের মতো করে নিয়ে সবসময় ব্যাখ্যা করি। আপনি যখন বলছেন তখন জনগণের দোহাই দিবেন, আমি যখন বিএনপির কথা বলবো জনগণের দোহাই দিব, নাসিরউদ্দিন পাটোয়ারি যখন বলবো তখন জনগণের ম্যান্ডেট কার দিকে সেটার নির্ধারণের একমাত্র পদ্ধতি হচ্ছে নির্বাচনের ব্যবস্থা। এই নির্বাচন ব্যবস্থা 1991 সালে হয়েছে, এই নির্বাচন ব্যবস্থা 1996 সালে হয়েছে,
এই নির্বাচন ব্যবস্থা 2001 সালে হয়েছে। আমি 2008 সালের নির্বাচনটিকে কোনো মানে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন বলতে রাজি নই। বিএনপি হারলে নির্বাচন সুষ্ঠু হয় না তো? বিএনপি হারলে নির্বাচন না খালেদ, নো, আপনি খেয়াল করতে খালেদ, নির্বাচনের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া 91 সালে নির্বাচন হয়েছে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংবিধানে আসার পরে 96 এবং 2001 নির্বাচন হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের 90 দিনের মধ্যে নির্বাচন করার কথা। 1/11 পরবর্তীতে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার 2008 সালে নির্বাচন করেছে। সুতরাং একটা অনিয়মতান্ত্রিক, অগণতান্ত্রিক সরকারের অধীনে নির্বাচিত তথাকথিত তত্ত্বাবধায়ক নির্বাচনের সেই নির্বাচনে গঠিত সরকারকে আমি কোনোভাবে গণতান্ত্রিক সরকার মনে করতে পারি না। আইনগতভাবে, সাংবিধানিকভাবে আপনি যদি আমাকে ডিবেট করতে বলেন, আমি এগুলো ব্যাপারে আচ্ছা ঠিক আছে, আপনি এটা বলেন তো যে বিএনপি তো আসলে শেখ হাসিনার আমলে বিভিন্ন নির্বাচন অংশগ্রহণ করেছে। আমার মনে আছে 6টা সিটি কর্পোরেশন একসাথে নির্বাচন করলো, এর মধ্যে 5টা সিটি কর্পোরেশনে বিএনপি জিতলো। আসলে বিএনপি অংশগ্রহণ করলো হচ্ছে 2018 সালের নির্বাচনে। আপনি বলতেছেন যে তার যৌক্তিকভাবে ওই সময় মনে হয়েছিল, তো বিএনপির যুক্তি 14 সালে মনে হচ্ছে নির্বাচনে যাবো না, যায় নাই। 18 সালে মনে হচ্ছে যাবো, গেছে। 24 সালে মনে হচ্ছে যায় নাই, যাবো। তো এই ওরা কি করবে? নতুন রাজনৈতিক দলরা কি করবে? আপনাদেরকে অনুসরণ করতে হবে কোনো একটা জায়গা থেকে। না 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 খালেদ, আপনি খেয়াল করে দেখেন, আপনি মনে হয় মূল জিনিসটা থেকে সরে যাচ্ছেন। দেখুন মূল ইস্যুটা কোথায়। মূল ইস্যুটা হচ্ছে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে বাংলাদেশের সংবিধানের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটি বেগম খালেদা জিয়া প্রণয়ন করেছিলেন তৎকালীন জামাত, আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলের আন্দোলনের পরিপ্রেক্ষিতে। রাইট। তার সুফল কিন্তু পরবর্তী নির্বাচন হয়েছে। সুতরাং জনগণের ভোটাধিকার নির্ভয়ে আমি জনগণের ভোট দেওয়ার যে বন্দোবস্ত সাংবিধানিকভাবে আমাদের সংবিধানে ছিল, যেটি শেখ হাসিনা সরকার তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য পঞ্চদশ সংশোধনের মাধ্যমে এবং তার পূর্বে খায়রুল হকের রায়ের মাধ্যমে ত্রয়োদশ সংশোধনী নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংবিধান থেকে বিলুপ্ত করেছে। তারপর থেকে তো মূল সমস্যা শুরু হয়েছে। না, আপনি আরেকটু আগে থেকে ধরেন, মূল সমস্যা আরেকটু আগে থেকে। বিএনপি তার প্রেসিডেন্টকে প্রধান উপদেষ্টা দায়িত্ব নিতে বাধ্য করছিল বা নেওয়া হয়েছিল। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করছিল 2006-7 সালে। ওই তাদের চাওয়া প্রধান বিচারপতিকে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বানায়। ওইটাও তো বলতে হবে। 2-3টা জিনিস এটা কিন্তু আপনার এক ধরনের ন্যারেটিভ। আপনি খেয়াল করে দেখেন, আপনি যদি কিছু মনে না করেন, বর্তমানে সংবিধানে আমাদের অনুচ্ছেদ 58 আপনি পাবেন না, পাবো না তো। আপনি দেখবেন 58 অনুচ্ছেদে কোনো কারণে সর্বশেষ প্রধান বিচারপতি না হলে আপিল বিভাগ থেকে সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি, তারপরে বিশিষ্ট জন, তারপরে কিন্তু সর্বশেষ স্তর ছিল রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ। সেটি কিন্তু একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে ছিল। আমি একথা বলছি না যে তৎকালীন সময়ের সিদ্ধান্তটা সঠিক কিংবা বেঠিক ছিল, কিন্তু মূলত কিন্তু তৎকালীন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণটা সেটিও কিন্তু আমাদের একটা সাংবিধানিক প্রক্রিয়া। আচ্ছা আপনি বলেন তো, বিএনপির বিরুদ্ধে অভিযোগ করা হয় বিচারপতিদের বয়স বাড়ানোর কারণে একজনকে সুবিধা দেওয়ার জন্য। বিএনপি যদি এতই খারাপ কাজ করে থাকে, তো আওয়ামী লীগকে এত বছর ক্ষমতা ছিল, সংবিধানকে কেটে ছিঁড়ে ফেলেছে, কেন তারা আবার বিচারপতি কেন কমালো না? আমার একটা জবাব দিতে দেন। ওয়ান ওয়ে অফ ন্যারেটিভ দিয়ে একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টি। আমি আপনার জবাবটা দেই, আমি আবার আপনার কাছে আসবো, জবাবটা দিয়ে আসি। সেই সময়কার প্রধান বিচারপতি বিচারকদের বয়স বাড়ানোর সুপারিশটা করেছিলেন যে কয়জন বিচারকদেরকে সামনে রেখে। বিচারপতি কে এম হাসান ছিলেন তাদের মধ্যে অন্যতম। বিচারপতি কে এম হাসানের বয়স কিন্তু বাড়ে নাই। বিচারপতি কে এম হাসান যেদিন অপশন নিয়েছেন তার পরের দিন এই বয়সটা বাড়ানো হয়েছে, যাতে তিনি সর্বশেষ আমি বলি শুনে, তার আগের দিন করলেই কিন্তু এই ঝামেলা হইতো না। এটা ইচ্ছা করে করা হয়েছে, অঙ্ক করে। আপনি বিচারপতিদের বয়স বৃদ্ধিটা কি শুধুমাত্র একটা পার্টিকুলার রাজনৈতিক ওই দিন করা হয়েছে তাই করে? ওই দিন করা হয়েছে তাই করে? তাই যদি হয়ে থাকে, বিচারপতি কে এম হাসান যেদিন অপশন নিয়েছেন তার পরদিন করা হয়েছে বিচারপতি বয়স। আমি একটা কাউন্টার আর্গুমেন্ট আপনাকে করে রাখি, তাই হতো। এটা যদি এতই যদি খারাপ বিধান হতো, আওয়ামী লীগ তারপরে এত বছর ক্ষমতায় থাকবে। কাউন্টার আর্গুমেন্ট তো সেইটাই, 66 বছর বয়স তো আমরা সবাই চাই, 66 বছর বয়স তো লাগবে, 65 থেকে 66। কিন্তু বিচারপতি কে এম হাসানের অপশন নেওয়ার পরদিন হবে না তো এটা। আপনি একটা কোইন্সিডেন্স কে, দিস ইজ নট কোইন্সিডেন্স, হি ওয়াজ দ্য চিফ জাস্টিস, দিস ইজ নট কোইন্সিডেন্স। আমি আপনাকে বলি খালেদ, যে কোনো ভাবেই হোক না কেন, কোনো একটা সংবিধানের জন্য, কোনো একটা মানুষের বেনিফিটের জন্য করা হয়ে থাকে, রাষ্ট্র ক্ষমতার পরিচালনার জন্য তারা যদি করে থাকে গ্রেটার ইন্টারেস্ট, আমি জাস্টিফাই করছি না। ঠিক আছে, আমার মনে হয় যে বেরিসের রুল কাজল আপনার বক্তব্য পরিষ্কার। কোনো একটা ইনসিডেন্টকে, কোইন্সিডেন্সকে আপনার একটা দলের, রাজনৈতিক দলের বিরুদ্ধে ঢালাওভাবে
প্রচারের যন্ত্র করার কোনো সমিতি আমার মনে যে বেরিয়েছে কাজল, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি আপনার কাছে যেতে চাই। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আমরা আপনার কাছে যাওয়ার আগে দর্শকদের কাছে আমরা একটা প্রশ্ন করেছিলাম, জুলাই আন্দোলনের নেতাদের উদ্যোগে কোনো কিংস পার্টি হচ্ছে না, সমন্বয়কদের এই দাবি সমর্থন করেন কিনা? শতকরা 62% যারা ভোট দিয়েছেন তারা সমন্বয়কদের এই দাবি সমর্থন করেন, শতকরা 38% সমর্থন করেন না, 65,000 দর্শক ভোট দিয়েছেন। আমি 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 একটু জনাব পাটোয়ারি আপনার কাছে প্রশ্ন করতে চাই যে আপনারা বারবার নির্বাচনের তারিখ জানতে চাইলে আপনারা দাবি করছেন যে জুলাই আন্দোলনের স্পিরিটে নির্বাচন বড় বিষয় না। তবে বড় বিষয়টি তবে কি? আমি তো মনে করি যে গণতন্ত্রের ক্ষেত্রে নির্বাচন ছাড়া আর বড় বিষয় কি হতে পারে? এট দ্য এন্ড অফ দ্য ডে এই সরকার হচ্ছে অনির্বাচিত, এই সরকার জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার না। নির্বাচনে আপনারা যদি মনে করেন জনগণ আপনাদের সাথে আছেন, আপনারা আসেন, নির্বাচনে আসেন, 290-80 সিট পান, আপনারা নির্বাচনেই নিজেদেরকে ট্রাই করেন। আপনারা কেন অনির্বাচিত অবস্থাতেই এতগুলি সংস্কারের পক্ষে কথা বলতেছেন যে এটা জুলাই আগস্ট স্পিরিটের সাথে এটা যাইতেছে না? আপনারা ভোট নিয়ে আসেন, তাহলে তো আর সব দিক দিয়ে সব ঠিকঠাক হয়। এই কথা যখন বলতেছি আমি পাশাপাশি আরো দুই একটা জিনিস আমি বলে রাখি যে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের যে বয়ান ছিল যে মুক্তিযোদ্ধাদের অপমান করা, মুক্তিযুদ্ধের নাম ঠিক করে দেওয়া ছাড়া তাদের দল ছাড়ার কোনো উপায় নাই, আমরা কিন্তু এর লক্ষণও সম্পূর্ণ দেখতে পাচ্ছি। আপনাদের এই অবস্থানে রাজনৈতিকভাবে এটা কি? আপনি যে পার্টি করতেন এবি পার্টি, সেই এবি পার্টির একজন যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক বক্তব্যে বলেছেন 16 ডিসেম্বরকে তিনি বিজয় দিবস মানেন না। মানে এই পুরাটা লক্ষণ, মুক্তিযোদ্ধাদের অপমান করা, বিজয় দিবস না মানা, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আওয়ামী নেরেটিভ রে, আওয়ামী বয়ানরেই প্রতিষ্ঠিত করে যে আপনারা যখন থাকবেন তখন আপনাদের অবস্থানটা যাবে হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষে। আপনার মন্তব্য একটু শুনবো, আমি একটু থামি। প্রথমেই আমি বলি যে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আমাকে একটি পরামর্শ দিয়েছেন। আমি বিনয়ের সুরে বলছি আপনার পরামর্শ নিব না আমি, কারণ আপনার যে পরামর্শ এটা হয়তো আপনার দলীয় কর্মীদেরকে দিলে আপনি অনেক লাভবান হবেন, এবং সেখান থেকে বেসিক্যালি আপনাদের জেনারেশনের সাথে আমাদের দৃষ্টিভঙ্গি নিয়ে দৃষ্টিভঙ্গিগত একটি পরিবর্তন ঘটেছে, যে পরিবর্তনের কারণে আপনারা আমাদের ভাষাগুলো বুঝতে পারছেন না, আমরা আপনাদের সেই ওল্ড ভাষাগুলো বুঝতে পারছি না। আর সেকেন্ড যে বিষয়টা বলেছিলেন যে আমরা বলি যে আপনারা গভীর সংকটের দিকে যখন আমরা দেশটা যাচ্ছিল তখন কিন্তু এই রক্তের উপরে দাঁড়িয়ে একটি সরকার গঠন হয়েছিল, এবং 2000 শহীদ এবং 50,000 মানুষের যারা অঙ্গহানি হয়েছিল, আমি তাদের শ্রদ্ধা নিবেদনে বলতে চাই এই মানুষগুলো যে রক্ত দিয়েছে, অঙ্গহানি হয়েছে, তার বিচারটা আপনি কখন করবেন? বিচার প্রক্রিয়া নিয়ে বিএনপির থেকে কোনো কোশ্চেন আসে নাই। জনগণের কাছে তো এটা প্রশ্ন, যে বুকের সন্তানটা হারিয়েছে, যে ভাই হারিয়েছে, যে বোন হারিয়েছে, এগুলো কথা শুনলে মনে হয় এগুলো অনেক দুঃখজনক কাহিনী, কিন্তু দুঃখজনক কাহিনী না, এগুলো সত্য। যে গতকালকেও আমরা শহীদ মিনারে একজনের জানাজা দিয়ে এসেছি, আরাফাতের যে মাদ্রাসা ছাত্র, যে ছোট্ট বয়সে 11 বছর বয়সে হলো শহীদ হয়েছে। তো এই সব পরিস্থিতিতে আমরা যদি বলি, যদি আওয়ামী লীগের যে যারা ডিরেক্টলি খুনের সাথে ইনভলভমেন্ট ছিল তাদের যদি আপনারা বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে না আসেন, তাহলে সেই আওয়ামী লীগরা, আপনাদের ধারণা যে বিচার প্রক্রিয়ার মধ্যে বিএনপি আসলে বিচার প্রক্রিয়ার মধ্যে ওদের নিবে না? বিচার প্রক্রিয়ার মধ্যে যদি বিএনপি আসে, বিএনপি তো আওয়ামী লীগের সাথে সেই জায়গাটায় তাদের কানেকশনটা বিল্ড আপ করতে চাচ্ছে, কারণ ওল্ড সিস্টেমের সাথে তাদের সেই কারণ আমি আর বিচার প্রক্রিয়া আপনি কেমনে করবেন? একটা ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, সেটাই আমি বলছি। আপনারা সরকারের থাইকে এটা করতে হবে, এটা কেমন কথা? দেখুন, আমরা জাতীয় নাগরিক কমিটি কিন্তু সরকার নয়, সরকারটা কিন্তু অংশগ্রহণ বিএনপির রয়েছে, সবগুলো মানুষের অংশগ্রহণ রয়েছে, এটা আপনারও সরকার, সকলেরই সরকার। এই সরকার বিচার প্রক্রিয়ার মধ্য দিয়েই যদি সরকার, আমি মনে করি এটা আমার ব্যবস্থা, আমার ম্যান্ডেট নেয় নাই যে আপনি মনে করতে না পারেন হয়তো, বা আপনি জুলাই গণঅভ্যুত্থানের সেই স্পিরিটকে ধারণ না করতে পারেন। না, জুলাই স্পিরিটের গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে নাসিরউদ্দিন পাটোয়ারি আমার কথা শুনেন, আপনারা এরকম ট্যাগিং করেন না। জুলাই স্পিরিটের জুলাই অবস্থানের একদম স্পিরিটটা ধারণ করেই আমরা বলতে চাই যে আমরা একটা গণতান্ত্রিক সরকার চাই। আপনারা ক্ষমতা আসেন, বিএনপি কে বাইর করে দেন 100 বছরের জন্য, এটা আমরা চাই, কিন্তু ভোট নিয়ে আসেন। হ্যাঁ, সেটাই, আমরা ভোটে যাব, কিন্তু ভোটের মধ্যে সেই জায়গাতে আমরা আওয়ামী লীগের কোনো পুনর্বাসন দেখতে চাই না। আওয়ামী লীগের পুনর্বাসনের কথা করতে আসলো, আপনারা নির্বাচন করবেন, আওয়ামী লীগকে ইলেকশন করতে দিয়েন না, নিষিদ্ধ করে দেন। তাহলে আওয়ামী লীগ প্রশ্নে তাহলে বিএনপির অবস্থান ক্লিয়ার করুক, জাতি তার অবস্থান ক্লিয়ার করুক, সেই জায়গায় কিন্তু আপনারা ক্লিয়ার না হয়, মানে সরকারে বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে, সরকারে বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে, বিএনপি কি করবে? ভাই, এখানে হলো আইনজ্ঞ একজন ব্যক্তি রয়েছেন, এবং আপনিও
বেশ ভালো পড়াশোনা আছে, আপনি যদি ডিরেক্টলি, যেমন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছিল উইদাউট এনি কমিশন, তার কোনো বিচার প্রক্রিয়ার মধ্যে কিন্তু সে আসে নাই, আপনি যদি আওয়ামী লীগকে এভাবে নিষিদ্ধ করেন উইদাউট এনি বিচার, তো সে কিন্তু কোনো কমিশন গঠন ছাড়া আপনি একটা দলকে নিষিদ্ধ করে দিলেন, করেন কমিশন গঠন, কমিশন গঠন করেন, সেই বিষয়গুলো তো আমরা দাবি তুলছি, কিন্তু এই দাবিগুলো তো আমরা জনগণের পক্ষের কাছে গিয়ে বুঝাচ্ছি, তুলছি। আমরা তো জনগণের কাছে এখনই যায় নির্বাচনী সভা করছি না, আমরা তো জনগণকে এখনই গিয়ে যায় প্রেসার দিচ্ছি না, ভোট চাই ভোট চাই ভোট চাই, আমরা তো এই কাজগুলো এখন করছি না। আমরা বলি ভোট, আপনারা জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন জনগণ কি চায়, এই ঘরের মধ্যে বসে না দেখা জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন। আমরা বিভিন্ন জায়গায় গিয়ে মাতবরি না করে ইয়ার থেকে জিজ্ঞেস করেন জনগণ কি চায়। আমি এটা পলিটিশিয়ানদের, আমরা দেখতেছি আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করতেছেন, বিচার করতেছেন, কে দিছে আপনাদের এইগুলি করতে করার কথা? হ্যাঁ, সেটাই আসছে, আমরা জনগণের কাছে যাচ্ছি এবং জনগণের কথাগুলোই মানুষের সামনে তুলে ধরছি। যদি জনগণের কথাগুলো আমরা তুলে না ধরতাম তাহলে হয়তোবা আমরা আজকে পর্যন্ত ওই জায়গা থেকে বিএনপির মতন রুমে যায় ঘুমাইতাম। এবং যারা জুলাই গণ অভ্যুত্থানের সেই যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে কাজগুলো আমরা করছি, এবং জনগণ যে ম্যান্ডেটটা নিয়ে এই সরকারটা গঠন হয়েছিল, দেখুন এই সরকারটা কিন্তু রক্তের উপরে দাঁড়িয়ে গঠন হয়েছিল। আপনারা ৭-৮-এর যে মইনুল সরকারের যে সে বিমরতি দেখে এখন যদি ভয় পাচ্ছে বিএনপি যে না কিছু যদি ঘটে যায়, অথবা যারা ওই এস্টাবলিশমেন্টের সাথে ইনভলভমেন্ট আছে, না কিছু যদি ঘটে যায়। খালিদ ভাই, আপনিও ৯০-এর গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন, সেখানে ছাত্রদের একটি বড় ভূমিকা ছিল, সেই ভূমিকাটা কিন্তু দুটি দল চুরি করে নিয়ে গেছিল। সেই জনগণের যে ম্যান্ডেটটা ছিল সেটা কিন্তু আমরা আকাঙ্ক্ষা আকারে আজকেও পাইনি। ৭১-এর এই বিচার প্রক্রিয়া আজ পর্যন্ত আমরা এখনো বুঝে পাই না, জিহাদ হত্যার বিচার আমরা আজ পর্যন্ত বুঝে পাইনি। তাহলে আমরা সেই দাবিটি করছি যে নির্বাচন হবে। আপনার এই বক্তব্যগুলির সাথে আমি একমত জনাব পাটোয়ারি, এই বক্তব্যগুলির সাথে আপনি একমত। তাহলে আপনারা কি বিচার প্রক্রিয়াটা কি করতে চান, মানে বিচার কইরা তারপরে ইলেকশন দিবেন, এরকম দাবি আপনাদের? না, সেটা আমরা বলছি বিচার প্রক্রিয়ার একটি ভিজিবল আমরা রূপ চাই। যারা শেখ হাসিনা আছে এবং তার গভর্নমেন্টের ডিরেক্টলি যারা খুনের সাথে ইনভলভমেন্ট ছিল, আমরা বিচার প্রক্রিয়ার একটি ভিজিবল কোনো কিছু দেখতে চাই। তারপরে হলো নির্বাচনের আলাপগুলো ঢুকুক। নির্বাচন এবং সংস্কার বা বিচার এগুলো কোনোটা তো বিরোধী নয়। যারা বিরোধী বানানোর চেষ্টা করছে আমরা মনে করতেছি তারা অন্যদিকে দেশকে ধাবিত করার চেষ্টা চালাচ্ছে। আপনারা পাটোয়ারি আপনার কথা শুনেন, আপনি বলতেছেন যে বিচার প্রক্রিয়া যদি আমরা না করি তাহলে এরপরে যারা ক্ষমতা আসবে তারা বিচারটা না হইতে পারে, সেই জন্য আমরা বিচার করে যেতে চাই। আপনি তো সরাসরি বলতেছেন যে বিএনপি আসলে আওয়ামী লীগের এই লোকজনের, এই দুঃশাসনের, ফেসিসদের, হাসিনা আর এদের বিচার করবে না। আপনি কি এরকম মনে করতেছেন? না, বিচার প্রক্রিয়া যদি কোনো দল করে সেখানে ওই দলগুলো সাহসী বা ওই জায়গাটা উদ্যোগ নিবে না বলে মনে করি। কারণ আমরা গত ৫৩ বছরে দেখেছি যে কোনো দলই যখন কোনো অপরাধ করেছে, অন্য দলই যে ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে, পরবর্তীতে ওই বিচার প্রক্রিয়ার কোনো একটা নজির আমরা বাংলাদেশে দেখি নাই। এবং বিচার বিভাগের যে সংস্কার কমিশন হয়েছে, কাজল ভাই তো একটা কোর্টে, সুপ্রিম কোর্টে রয়েছেন এবং সেখানে দেখতে পাচ্ছেন আজ পর্যন্ত সুপ্রিম কোর্টটাকে আপনারা আওয়ামী লীগ মুক্ত করতে পেরেছেন? বড় বড় কথা বললে আসলে মানুষের সামনে হয় না। নাসিরুদ্দিন পাটোয়ারি, আপনি কি আপনাকে শুনতে পাচ্ছেন? আপনারা কি মানে কোর্ট আওয়ামী মুক্ত করতে হবে, এটা কিরকম কথাবার্তা? আওয়ামী লীগ মুক্ত করার তো দরকার নাই। আওয়ামী লীগের মধ্যে থেকে যারা অন্যায় করছে, অপরাধ করছে, তাদেরকে শাস্তি দিতে পারবে কিনা সেটা হচ্ছে কথা। আপনারা আজকে জুলাই আগস্টে যে জায়গায় দাঁড়ায় আছেন, আপনি ব্যারিস্টার কাজলকে জিজ্ঞেস করেন গত ১৫ বছরে বিএনপি, জামায়াতের, বিরোধী দলের কত লোকের রক্তের উপর দাঁড়ায় আপনারা রক্তে দাঁড়াইছেন। গত ১৫ বছরে যারা গুম হয়েছিল, খুন হয়েছিল, একবারও কি তাদের পক্ষে দাঁড়িয়ে কখনো বিচার দাবি করা হয়েছিল? গুম কমিশনের রিপোর্টটা সামনে আসবে, তাহলে যারা গুম এবং খুনের সাথে ইনভলভমেন্ট ছিল তাদেরও তো বিচারটা দাবি করা হয় না। যে বিএনপির কর্মীটা বিভিন্ন জায়গায় নিজের বুকটা পেতে দিয়েছিল সে তো আজকে বিচার পাচ্ছে না। যে বিএনপির এখনো পর্যন্ত হলো ভাই অথবা বোন যাদেরকে এখনো পাওয়া যায় না, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে বিএনপি কথা বলছে, তার জন্য তো বিচার চাচ্ছে না বিএনপি। এবং আমরা বিএনপি তো পাটোয়ারি, আপনাকে ধন্যবাদ। আমি এই জায়গার মধ্যে এক লাইন শুনতে চাই কাজল ভাই, বিএনপি আসলে বিচার চায় না, বিএনপি রক্তের উপর দাঁড়ায় খালি ক্ষমতায় যেতে চায়। বিএনপি শুধু ক্ষমতার রাজনীতি করে এবং বিএনপির ক্ষমতা রাজনীতিতে বিএনপি সবাইকে ইনভলভ করতে চায়। আমি নাসিরুদ্দিন পাটোয়ারি এই বক্তব্যের সাথে একমত। আমি পাটোয়ারির সাথে আরেকটু কথা বলবো, আপনি যদি এই মাঝখানে একটু কথা বলে নিতেন। খালেদ, আমি শুধুমাত্র নাসিরুদ্দিন পাটোয়ারি আমার বয়সে অনেক তরুণ, মানে সে কারণে তার সমস্ত কথার আমি সঙ্গত কারণেই আমি জবাব দিব না, উনি আমার একটা পরামর্শ নেবেন না। আমার মনে হয় নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্যের মধ্যে একটা বিএনপিকে প্রতিপক্ষ করে তিনি বক্তব্য রাখছেন, এটা আমার মনে হয় ঠিক হবে না। এই কারণে ঠিক হবে না, আপনি দেখেন এই আন্দোলনে ২০০০ নেতাকর্মী যদি এই মানে ছাত্র জনতার যদি হত্যা হয়ে থাকে, বিএনপির পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে ৪২২ জন তাদের নেতাকর্মীর তালিকা দেওয়া হয়েছে যারা এই জুলাই আগস্ট বিপ্লবে তাদের নিহত হয়েছেন। হাজার হাজার ব্যক্তি তো আহত হয়েছেন, এমন ব্যক্তি তো আছেনই। সবচেয়ে বড় কথা, বিগত ১৫ বছর হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে ৫০ লক্ষাধিক মানুষ রাজনৈতিক মামলায়, মিথ্যা মামলায় মানে গ্রেপ্তার হয়েছেন। কিন্তু কাজল ভাই, ফ্যাক্ট রিমেন্স হাসিনাকে সরাইছে ছাত্ররাই।
বিএনপি পারে না, লিফলেট দিছে 28 অক্টোবরের পর থেকে লিফলেট দিছে দেখছি আমি ইলেকশনের সময় দেশে গেছিলাম। আমি দেখেন, আমি সেক্ষেত্রে নাসির ওদের পাটোয়ারির একটা কথা, এটা কিন্তু কনসার্টেড কোনো একটা আন্দোলনের সফল পরিণতি ছিল না। দীর্ঘদিন হাসিনার বিরুদ্ধে মানুষের ক্ষোভ, বঞ্চনা, খুন, গুম, নির্যাতনের বিরুদ্ধে মানুষের ফুঁসে ওঠা ভিতরে অগ্নিগর্ভ, তার একটা স্ফুরণ ঘটেছে মাত্র 5ই আগস্টের মাধ্যমে। ছাত্ররা শেষ মুহূর্তে এসে ফোর ফ্রন্টে থেকে সেই বিস্ফোরণের ক্ষেত্রে আমাদের অগ্রসারী হয়েছে। কাজল ভাই আপনি বলেন না প্লিজ, আমি বলি জুলাই আগস্টের 5 তারিখ থেকে বা 1 জুলাই থেকে আমি এটা ফলো করতেছি, ওরা যদি মইরা গিয়া দাঁড়ায় না থাকতো তাহলে আজকে আপনারা ক্ষমতায় যাওয়ার এই স্বপ্ন দেখতেন না। খালেদ প্লিজ, আমি এই স্পিডটার সঙ্গে বিন্দুমাত্র আপনি আমাকে প্লিজ মিসকোট করেন। আমি বলছি যে জনগণের মধ্যে স্বতঃস্ফূর্ততা তৈরি করার জন্য দীর্ঘদিনের লাঞ্ছনা, বঞ্চনা, দুঃশাসনের যে সমস্ত রাজনৈতিক কর্মসূচি বিএনপি এবং সরকার বিরোধী, হাসিনা বিরোধী, আওয়ামী লীগ বিরোধী, তাদের কি কোনো কন্ট্রিবিউশন নাই? কন্ট্রিবিউশন আছে, কিন্তু বড় কন্ট্রিবিউশন লিডারশিপ ছাত্রদের। আমার মনে হয় আপনি আমাকে প্লিজ মিসকোট, আমি লিডারশিপ আমি বলছি ছাত্র জনতা অগ্রগামী থেকে সেই দীর্ঘদিনের নেতৃত্ব দিয়েছে, নেতৃত্ব অগ্রগামী না নেতৃত্ব, সেটা আমি অস্বীকার করছি না। আপনি শব্দ ঠিক করেন, নেতৃত্ব দিয়েছে। না, আমি নেতৃত্ব দিয়েছি আমি বলছি, কিন্তু আমি বলছি যে সেটি কিন্তু একটা সমস্ত মানুষের ক্ষোভ, বঞ্চনার বহিঃপ্রকাশ, যে যেভাবে পারছে সেভাবে ঘটিয়েছে। ছাত্ররা তাদের জীবন দিয়ে, আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা করে। আরেকটি কথা বলি শোনেন, আপনি এই 5 তারিখের আগে মার্চ ফর জাস্টিস একটা কর্মসূচি ছিল এই সুপ্রিম কোর্টের মধ্যে, আপনি খেয়াল করে দেখবেন খুব কোটি কয়েক ছাত্র, বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল, তারা কিন্তু সুপ্রিম কোর্টের মধ্যে আসার সুযোগ দিচ্ছে। আমরা কিন্তু আইনজীবীরা পুলিশের সঙ্গে, আমরা আইনজীবীদের ছাত্রদের পাশে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট কেন্দ্রিক মার্চ ফর জাস্টিস যে কর্মসূচি 3 তারিখে সম্ভবত সেটা আমরা সফল করতে সক্ষম হয়েছি। সুতরাং শ্রেণী পেশার মানুষ, আমাদের কি কোনো নির্দলীয় ক্যারেক্টার ছিল না, আমাদের একটা দলীয় ক্যারেক্টার ছিল, কিন্তু আমাদের অভিন্ন লক্ষ্য ছিল, একটা ফ্যাসিবাদ মুক্ত। আমি আসলে আসবো আবার কাজল ভাই 2টা মিনিট একটু পাটোয়ারিকে শুনে আসি। আমি শুধু এটা জানতে চাইছিলাম যে বিএনপি শুধু সুযোগের মধ্যে অপেক্ষায় থেকে সুযোগটাকেই কাজে লাগাতে চাইতেছে কিনা, যেই সুযোগটা আমরা দেখছিলাম যে বাংলাদেশকে আসলে বদলায় দেওয়ার যে সুযোগ, এত ন্যারোলি বিএনপির মতো একটা জনপ্রিয় রাজনৈতিক দল, যে দলকে ভাঙার জন্য শেখ হাসিনা 15 বছর প্রাণান্তকর চেষ্টা করেছে, সেই দল পারে নাই। আমি বলছি যে দেখেন, অন্যান্য যে কোনো দেশে বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে প্রবাসী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সর্বশেষ 7 জানুয়ারি নির্বাচনে ছিল না তো নেতৃত্ব, আপনারা তো মিছিল করে ছিল না তো নেতৃত্ব। আমি একটা কথা বলি, আমি বলি বিএনপির এত বড় একটা বিশাল রাজনৈতিক দল, আপনি যদি আইডেন্টিফাই করতে চান যে আপনি অমুককে দেখি না, অমুককে দেখি নাই, তাহলে দীর্ঘদিনের কাজল ভাই আমি একটু পাটোয়ারির সাথে কথা বলি। আমি শুধু এই কথাটা বলে রাখি, 28 অক্টোবর এত বড় একটা সমাবেশের মধ্যে থেকে 2023 28 অক্টোবর এত বড় সমাবেশের মধ্যে একটা সাউন্ড গ্রেনেড, একটা হুমকি, 2-3টা একটা ইয়াতে কিন্তু বিএনপি সরে গেছিল। আমরা আসতেছি আপনার কাছে বেরেশা কাজল, আমরা একটু আসতেছি। আমরা এখন এই জায়গাটার মধ্যে থেকে একটু জনাব নাসিরউদ্দিন পাটোয়ারিকে একটু শুনতে চাই। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনারা আওয়ামী লীগের যে বয়ান, মুক্তিযুদ্ধ নিয়ে, চেতনা নিয়ে বা অন্য কোনো কিছু নিয়ে, সেইটাই আপনারা প্রতিষ্ঠিত করতে চাইতেছেন কিনা যে আসলেই মানে ওগুলি আওয়ামী লীগের সম্পত্তি? এবং আমি ব্যারিস্টার ফুয়াদের কথাও বলতে চাই যে বিজয় দিবস মানি না, দরকার নাই, নতুন বিজয় দিবস খুঁজি, জাতীয় সঙ্গীত চেঞ্জ করি, জয় বাংলা ভালো না, ইত্যাদি আর কি। না, প্রথমত হলো অপমান করি প্রথমত হলো বিএনপি আমাদের প্রতিপক্ষ নয়, কিন্তু বিএনপির কোন নীতি যদি ওল্ড সিস্টেমের সাথে যায়, আমরা সেই সিস্টেমটার বিরোধী। এটা বিএনপিকে সুস্পষ্টভাবে এটা বুঝতে হবে। এবং বিএনপির এই আন্দোলনে অংশগ্রহণ ছিল, বিভিন্ন জায়গা থেকে তাদের সাপোর্ট দিয়েছিল, সেটা তারা অনেকে আন্দোলনে অংশগ্রহণও করেছিল তাদের কর্মীবৃন্দ। কিন্তু বিএনপির এটা বুঝতে হবে যে দলীয়ভাবে তারা কিন্তু অংশগ্রহণ করে নাই। অনেক ছিল বিএনপি নেতা, তাদের বাচ্চারা হলো তার বাপের নির্দেশ অমান্য করেই মাঠে চলে এসেছিল। তো ফলত তাদের পালসটা হলো বিএনপিকে বুঝতে হবে, তরুণ প্রজন্মের যেটা পালস, এটা হলো বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন তারা ভেবে দেখবেন। আর সেকেন্ড যেটা বলেছিলেন যে আমরা বরাবরই বলে থাকি আমাদের যাত্রাটা শুধু 24 থেকে না, আমাদের যাত্রাটা হলো 40 থেকে। সেখানে আমরা ইতিহাসের বাঁকটা টেনে থাকি যে আমরা যে একটা ন্যাশন স্টেট চেয়েছিলাম, বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে, সেটা 40ও কিন্তু ব্রাহ্মণবাদীদের কারণে হলো আমাদের সেই অখণ্ড বাংলাটা আমরা পাইনি। আমরা 71-এ যে মুজিববাদী দিল্লির এক্সটেনশন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, পরবর্তীতে 72-এর দিক থেকে জনগণের আকাঙ্ক্ষার সাথে কিন্তু তারা বেইমানি করেছিল। আমরা কিন্তু 71-এ সে লড়াইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে সাম্য, মানবিক এবং ন্যায় মর্যাদার যে একটি রাষ্ট্র চেয়েছিল, সেটা কিন্তু পরবর্তীতে হয়নি। আমরা সেই জায়গা থেকে 71 এবং 24-এর একটি সংশ্লেষণ ঘটাতে চাই, এবং যারা এই বিষয়
বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টি করবে, আমরা মনে করি যে হয়তোবা তাদের কোনো হীন উদ্দেশ্য রয়েছে এবং এটা বাংলাদেশে একটা বিভাজনের আবারও সেই রাজনীতিটা করতে চাচ্ছে। আমরা বরাবরই বলে থাকি যে ৭১-এ বাঙালি মুসলমানদের যে লড়াইটা ছিল সেটাকে মুজিববাদী সরকার ইন্ডিয়ার সাথে একসাথে মিলে কম্প্রোমাইজ করা হয়েছিল এবং পরবর্তীতে আমরা দেখেছিলাম জনগণ কিন্তু জনগণও কিন্তু রাস্তায় নেমে এসেছিল এবং জিয়াউর রহমানকে যখন সেনা এবং জনতার একটি মিলন হয়েছিল সেখানেও জনগণের একটি আকাঙ্ক্ষা ছিল, সেটাও কিন্তু আমরা ফুল পাইনি। আপনার পরবর্তীতে যখন ৯০-ও একটি আকাঙ্ক্ষার একটি জন্ম দিয়েছিল সেটাও আমরা পাইনি। তো ফলত আমরা এই ২৪-এ এসে বলে থাকি যে তরুণদের যে দৃষ্টিভঙ্গিকে এসেছে নতুন করে বাংলাদেশ সাজানোর, সেটা ওল্ড সিস্টেম বা যারা হলো এস্টাবলিশমেন্ট যে সিস্টেমটা রয়েছে, যারা ফেসিবাদী বা ফেসিস্ট একটা সিস্টেমের মধ্যে চলতে চায়, আমরা সেই জায়গাটাতে অপোজ করি। এই জন্য হলো আমি তো ফেসি সিস্টেম দেখি যে আপনারা কাউরে কোনো কিছু কইতে দেন না। এই সরকারের আমলে কারো ইন্টারভিউ নিতে গেলে ৩ জন ৩ জায়গায় দেয়া লেখে এ প্রতারণা করছে, এইটা করছে, আপনারা তো কারো কথাই শুনতে চান না। আমি মতিউর রহমান চৌধুরীকে আবার উদ্ধৃত করতে চাই, মতিউর রহমান চৌধুরীকে আবার উদ্ধৃত করতে চাই। তিনি বলতেছেন এই বাংলাদেশের এই সরকারের এগেইনস্টে কোনো রিপোর্ট কোথাও ছাপা হয় না।